আমার ইউটিউব চ্যানেলে আমার সমস্ত প্রিয় ছাত্রছাত্রীদের স্বাগত। দেখো, আজকে আমি তোমাদের জন্য নদীর সঞ্চয় কাজের ফলে যে সমস্ত ভূমিরূপগুলো সৃষ্টি হয় তার উপরে ক্লাস নিয়ে এসেছি। ঠিক আছে, মধ্যগতি নিম্নগতিতে কি কি ভূমিরূপ সৃষ্টি হয় সেগুলো আজকে আমরা দেখব। আগের ক্লাসগুলো তোমরা না দেখে থাকো, অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখবে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর আমি দেখো প্রত্যেকটা ইমেজ, কালারফুল ইমেজ দিয়ে তোমাদেরকে পড়াচ্ছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। আমার কাজ হলো তোমাদেরকে বিষয়টা ভালো করে বুঝিয়ে দেওয়া। ঠিক আছে, তোমরা বই থেকে পড়বে কিন্তু বোঝানোর কাজটা আমার। দেখো, চলে এসো তাহলে। প্রথমে দেখো, মধ্যগতি ও নিম্ন গতিতে যে সমস্ত ভূমিরূপগুলো সৃষ্টি হয় সেগুলো আমরা প্রথমে একবার দেখে নিয়ে চলো, তাহলে তোমাদের পড়তে আরো মজা লাগবে যে কি কি হয়। দেখো, পলল শঙ্কু হয় বা বর্জনী হয়। ঠিক আছে, এখানে দেখো মেন্ডার হয়। ঠিক আছে, তারপর দেখো অশ্বক্ষুরাকৃতি হ্রদের সৃষ্টি হয়, স্বাভাবিক বাঁধ সৃষ্টি হয়, খাড়া ও ঢালু পাড় সৃষ্টি হয় নদীর বাঁকে। ঠিক আছে, প্লাবন ভূমি গঠিত হয়, বদ্বীপ গঠিত হয়, এছাড়াও কি হয়, খাড়ি বা মোহনা গঠিত হয়। তাহলে বুঝতে পারছো আজকে আমাদের টপিক কতগুলো টপিক, 8টা টপিক আছে আজকে, 8টা বিষয়ের উপর আমরা কিন্তু দেখবো আর ডিটেল আলোচনা। ঠিক আছে, দেখো প্রথমেই চলে এসো। দেখো, পলল শঙ্কু বা পলল বর্জনী কি। ঠিক আছে, দেখো আমি এখানে নিয়ে নিয়েছি, আমি তোমাকে পড়ে শোনাচ্ছি এবং বুঝিয়েও দেবো। ঠিক আছে, পর্বতের পাদদেশে নদীর সঞ্চয় কাজের ফলে ত্রিকোণাকার শঙ্কুর মতো যে মৃদু ঢালু সমভূমির গঠিত হয় তাকে পলল শঙ্কু বলে। আশা করছি তোমরা বুঝতে পারোনি। এবার দেখো, তোমরা এখানে চলে এসো। দেখো দেখো পর্বতের পাদদেশ বরাবর কি হচ্ছে বলতো, নদীর দেখো আসছে, এখানে আসছে না, আসছে না, আসছে। ঠিক আছে, এখানে দেখো ক্ষয় হচ্ছে, জায়গাটা ক্ষয় হবে। এর ফলে সঞ্চয়টা কেমন হয় বলতো, যখন সঞ্চয়টা যখন দেখো কিছুটা দেখো এইভাবে দেখো পাখার মতো দেখতে, দেখো কেমন লাগছে, দেখো দূর থেকে পাখার মতো লাগছে না, হাত পাখা। এই হাত পাখার মতো দেখতে লাগে বলে একে কি বলা হয়, পলল বর্জনী। দেখো হাত পাখার মতো দেখতে লাগছে, এখানে চিত্রটা দেখো পুরোপুরি দিয়ে দিয়েছি আমি, হাত পাখা যেমন হয় দেখো, হাত পাখা সেরকম দেখো দেখতে লাগছে, লাগছে না দূর থেকে। দেখো দেখো ওই ধরনের দেখতে লাগছে, এখানটা ভালো লক্ষ্য করলে দেখো, দেখো দেখো এরকম করে দেখো, দেখো লাগছে কি লাগছে না, তাহলে হাত পাখার মতো দেখতে লাগছে, ওই জন্য পলল বর্জনী বলা হয়। আর দেখো এই যে ভূমিরূপটা এইখানটা ক্ষয় হয়ে দেখো এখানে আসছে, এখানে কি হচ্ছে বলো, তার ত্রিকোণাকার দেখো, ত্রিকোণাকার। ঠিক আছে, ত্রিভুজ আকৃতি দেখো, ত্রিভুজ আকৃতির যে ভূমিরূপটা গঠিত হচ্ছে এখানে নদীর সঞ্চয় কাজের ফলে ত্রিভুজাকার যে ভূমিরূপটা সৃষ্টি হচ্ছে এটাকে বলা হয় পলল শঙ্কু। ঠিক আছে, আর এটা শঙ্কুর মতো দেখতে, শঙ্কুর মতো কেন, কারণ দেখো তোমরা টুপি কেমন হয় দেখো এরকম, হয়তো টুপি জন্মদিনের টুপিগুলো দেখো শঙ্কু আকৃতি, সেই রকমই দেখো এখানটা দেখো ভালো করে। ঠিক আছে, এখানটা দেখো, দেখো শঙ্কু আকৃতি। দেখো তুমি আগের ছবিটাই চলে এসো, তাহলে আরো ভালো বুঝতে পারবে। দেখো এখানটা দেখো, এখানেও দেখো আছে, দেখো এই জায়গাটা দেখো, এখানটা ক্ষয় হয়ে দেখো যখন আসছে না, দেখো সঞ্চয়টা দেখো, পলিটা দেখো এখানে সঞ্চয় হয়ে, দেখো এখানে দেখো কেমন মনে হচ্ছে, দেখো ত্রিভুজাকার, দেখো হাত পাখার মতো মনে হচ্ছে না, এবং ত্রিভুজ আকৃতি এবং শঙ্কু আকারও ধারণ করছে, দেখো এগুলো দেখো শঙ্কু আকৃতি ধারণ করছে। এই যে ভূমিরূপটা এখানে গঠিত হচ্ছে না, এটাকে বলা হয় পলল শঙ্কু। আর বর্জনী কখন বলছে, যখন হাত পাখার মতো দেখতে লাগছে তখনই সেটাকে বলছি, তখন আমরা বর্জনী। এখানে দেখো লেখা আছে, শঙ্কুটি হাত পাখার মতো যদি দেখতে লাগে, মৃদু দেখতে হলে মৃদু ঢালু যে সমভূমি সেটাকে বলছে পলল বর্জনী। আশা করছি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো। তাহলে দেখো আমি আবার বলছি, পলল শঙ্কু কি না, পর্বতের পাদদেশে নদীর সঞ্চয় কাজের ফলে ত্রিকোণাকার শঙ্কুর মতো যে মৃদু ঢালু সমভূমি গঠিত হয়। এটা সঞ্চয় কাজের ফলে হচ্ছে, দেখো এখানে ক্ষয় হয়ে এখানে সঞ্চয় হয়ে যাচ্ছে এইভাবে, হাত পাখার আকৃতি ধারণ করছে এবং ত্রিভুজাকার শঙ্কুর মতো দেখো, শঙ্কু আকৃতি যেমন হয় টুপিগুলো জন্মদিনে সেরকম দেখো আকৃতি ধারণ করছে, ওই জন্য এটাকে বলা হয় পলল শঙ্কু। আর হাত পাখার মতো দেখতে হলে সেটাকে বলছে পলল বর্জনী। ঠিক আছে, বর্জনী ইংলিশ হচ্ছে ফ্যান, দেখো ইংলিশগুলো পড়তে পারো। আর এলুভিয়াল কোন, শঙ্কু মানে জানো কোন, ম্যাথে তোমরা অবশ্যই করছো। আর এটা হচ্ছে ফ্যান।
ঠিক আছে। এরপর দেখো উৎপত্তি কি হয়, দেখো পার্বত্য অঞ্চল ছেড়ে সমভূমিতে প্রবেশের মুখে নদীর বহন ক্ষমতা হঠাৎ কি হয়, হ্রাস পেয়ে যায়। এখানে নদীর বহন ক্ষমতা কি হচ্ছে বলতো, হ্রাস পাচ্ছে। ছবিটার মধ্যে মানে একটু এক্সট্রা দেখিয়ে দিয়েছে আর কি, মানে খুব তাড়াতাড়ি হয়ে গেছে এখানটা, মানে ছবিটা কি অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছে না একটু গন্ডগোল করে ফেলেছে। ঠিক আছে, তা পার্বত্য অঞ্চল ছেড়ে যখন সমুদ্রে প্রবেশ করে তখন নদীর মুখী হয়, নদীর বহন ক্ষমতা হঠাৎ হ্রাস পেয়ে যায়। এখানটা মনে হয় দেখে মনে হয় যেন স্রোতটা বেশি, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু স্রোতটা নেই এখানে। ঠিক আছে, স্রোতটা কম আছে, ওই জন্য এটা গঠিত। স্রোত যদি বিশাল তো বয়ে চলে যাবে, তাই না? এখানে স্রোতটা কিন্তু কমই আছে এখানে, তাই স্রোত হ্রাস পেলে কি হয়, নুড়ি, কাঁকড়, বালি এগুলো সঞ্চয় হয়ে এটা এই ভূমিরূপটা গঠিত হয়, অ্যালুভিয়াল কোন বা তোমার বলছে ফ্যান। দেখো এইখানটা, দেখো এইখানে ছবিটা খুব সুন্দর আছে। এইখানে দেখো, দেখো এইখানটা ঠিক মনে হচ্ছে হ্যাঁ স্রোতটা কম আছে এখানে, স্রোতটা কম দেখো এখানে গঠিত হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইখানটা দেখে মনে হচ্ছে একটু স্রোতটা বেশি, কিন্তু ওখানে দেখো মনে হচ্ছে স্রোতটা ঠিক আছে। এরপরে নেক্সট চলে এসো মিয়েন্ডার। মিয়েন্ডার বা আঁকা বাঁকা পথ। মিয়েন্ডার কি, দেখো মিয়েন্ডার হচ্ছে নদী যদি এঁকে বেঁকে প্রবাহিত হয় সেটাকে বলে মিয়েন্ডার। দেখো এখানে, দেখো এখান থেকে স্টার্ট হয়ে তখন নদী এইভাবে দেখো সোজা পথে কিন্তু আসছে না নদী, দেখো তুমি এভাবে এসছে এঁকে বেঁকে, তাহলে এটাকে বলে মিয়েন্ডার। দেখো এখানে লেখা আছে মধ্য নিম্ন গতিতে নদীর আঁকাবাঁকা গতিপথ কি বলে, মিয়েন্ডার বলে। নদী দিয়ে এঁকে বেঁকে প্রবাহিত হচ্ছে, দেখো এটাকে বলে মিয়েন্ডার। ঠিক আছে, আর এটা কেন হয় এটা মনে রাখবে, মধ্য নিম্ন গতির নদীর বেগ খুব কমে যায়, এখানে বেগ খুব কম থাকে। যখন বেগ কম থাকে না তখন কিন্তু নদী এঁকে বেঁকে প্রবাহিত হয়। এবার নদী যদি মনে করো বেগ বেশি থাকতে কি বলতো, ও রাস্তা মাঝে যাবে, ও কিন্তু স্ট্রেট আসবে এবং সোজা ক্ষয় করে দেবে সব। কিন্তু এখানে নদীর বেগ কম, সেজন্য কি হয় বলতো, এঁকে বেঁকে প্রবাহিত হয়ে যায়। এখানে হয়তো একটু নরম শিলা, এখানটা বেশি ক্ষয় করে দিলে এরকম এঁকে বেঁকে প্রবাহিত হয়ে গেল। ঠিক আছে, থাকায় সামনে বাধা পেয়ে, যে বাধা পাচ্ছে, এখানে ধরো একটু কঠিন শিলা হয়তো আছে, এখানে নরম শিলা, এইখানটা ক্ষয় করে ও চলে গেল। কিন্তু ধরো উচ্চগতি থাকতো, ও কিন্তু সোজা আসতো, এখানটা ক্ষয় করে দিত। কিন্তু এখন কিন্তু আর পারবে না, কারণ স্রোত কমে গেছে। তাই ও যেখানে নরম শিলা পাবে, যেখানটা বাধা পাবে কম পাবে, সেখান থেকে চলে আসবে ও, তখন একা বাঁকা প্রবাহিত হয়ে যায়, এঁকে বেঁকে প্রবাহিত হয়। মনে রাখবে এটা, দেখো তোমাদের বইয়ে নেই, এটা আমি মনে রাখার জন্য তোমাদের দিয়েছি। যে তুরস্কের আঁকা বাঁকা নদী মিয়েন্ড্রেস, এর নাম অনুসারে নদীর আঁকা বাঁকা গতিপথকে বলা হয় মিয়েন্ডার। এটা একটু মনে রাখতে পারো, এক্সট্রা নলেজ আর কি। দেখো খাড়া পাড় বা ঢালু পাড় কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর দেখো ছবিগুলো সুন্দর সুন্দর আমি তোমাদের জন্য লাগিয়েছি, তোমরা দেখো, আশা করছি পুরো বিষয়টা ক্লিয়ার হবে। দেখো এই দিকটা হচ্ছে খারাপ পাড়, বুঝতে পারছো, দেখে তোমরা বুঝতে পারছো আশা করছি, আমার বলারও দরকার পড়বে না, ছবি দেখে বুঝে যাবে যে খারাপ পাড় এখানটা। নদী দেখো ঈশ্বরী প্রবাহিত হচ্ছে, দেখো খারাপ পাড় এখানটা। দেখো নদীর বাঁকের যে পাড়ে জলস্রোতের আঘাত বেশি লাগে সেখানে পাড় খাড়া হয়, মানে এখানে স্রোত বেশি, এইদিকে বেশি লাগছে, দেখো এই দিকটা, এটা কিন্তু এখানে খারাপ পাড়, এখানে খাড়া পাড় বলে। খাড়া পাড়, পাড় খাড়া হয় যেন, একে খাড়া পাড় বলে। ঠিক আছে, এখানে কি হয়, নদীর ক্ষয় বেশি হয়, এখানটা ক্ষয় বেশি। কিন্তু দেখো অন্যদিকে, দেখো এই জায়গাটা দেখো, নদী দেখো এই দিক থেকে আসছে, এইখানটা প্রবাহিত হচ্ছে, এখানটা খাড়া পাড়, এখানে ক্ষয় করছে। কিন্তু এইখানটা কি হবে বলো, এইখানটা কিন্তু নদীর সঞ্চয় করবে, এখানে এইখানটা সঞ্চয় হবে। দেখো এটা লেখা আছে, দেখো ঢালু পাড় বা স্লিপ অফ স্লোপ। দেখো বিপরীত পাড়ে স্রোতের অভাবে এখানে কিন্তু স্রোতটা কম, এই জায়গাটা এইখানে আসছে, এইভাবে আসছে, এইখানটা দেখো স্রোতটা কম। ঠিক আছে, নীল ছবিটা দেখো, নীল তীরটা দেখো, এখানে কিন্তু স্রোত কম, এখানে কিন্তু সঞ্চয় হচ্ছে, কিন্তু লাল যেখানে রয়েছে সেখানে স্রোতটা বেশি, সেখানে ক্ষয় হচ্ছে। সঞ্চয় কাজের ফলে কি হচ্ছে, পাড় ঢালু, মৃদু ঢালু হয় এখানটা। ঠিক আছে, এবং নদীর ঢালু পাড়ের এই সঞ্চয়কে বলা হয় বিন্দু বার বা পয়েন্ট বার বলা হয়। এখানে কি বলতো, এখানে নদীর সঞ্চয় করে দিচ্ছে, এখানটা সঞ্চয় হবে, কারণ এখানে স্রোতটা কম, পলিবালি জানবে, এখানে সঞ্চয় করে দিয়ে আবার চলে যাবে ও। ঠিক আছে, তোমরা নদীর মাঝে মাঝে দেখবে না এই ধরনের, দেখবে দ্বীপ, সমুদ্রের মাঝে এই ধরনের দ্বীপ কি করে সৃষ্টি, নদীর মাঝে এরকম একটা উঁচু জায়গার সৃষ্টি হয়ে যায়, কি করে হয়, কারণ এইখানটা ধর স্রোত বেশি, এইখানে চলে আছে নদী, এইখানটা স্রোত কম, নদী এখানে এনে বালি বালিগুলো সঞ্চয় করেছে, এইখানটা দ্বীপের মতো হয়ে গেল। বুঝতে পারছো, এটাকে বলে পয়েন্ট বার, ওটাই লেখা আছে দেখো। আশা করছি বুঝতে পারছো, না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে, যে আরো ডিটেলসে বলো, আমি আবার বলে দেবো, কোনো অসুবিধা নেই। দেখো এবার দেখো অশ্বক্ষুরাকৃতি হ্রদ।
অক্সবো লেক। অশ্বক্ষাকৃতির হ্রদ কিভাবে সৃষ্টি হয়? দেখো আমি তোমাদেরকে এবার বলছি বিষয়টা। দেখো নদী কি বলতো এঁকে বেঁকে প্রবাহিত হচ্ছে, আগের বাড়ি দেখলাম মিয়েন্ডার করছে, এখানটা এইভাবে আসছে, এঁকে বেঁকে যাচ্ছে। তো এবার কি বলতো একটা সময় হবে দেখবে এই নদীটা না এইখানটা যাবে, ক্ষয় হতে 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 ক্ষয় হতে 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 কি বলতো একসময় দেখবে এইখানটা মিশে যাবে, এইখানটা হবে একসময় মিশে যাবে। মিশে যাওয়ার পর কি বলতো নদী কিন্তু আর এইভাবে বেঁকে যাবে না, তখন ও কি বলতো এইভাবে সোজা চলে যাবে এরকম করে, এইখানে সোজা রাস্তা করে নেবে ও কিন্তু আর অতটা ঘুরবে না। এখানটা ক্ষয় হতে যখন এখানে মিশে যাবে না তখন নদী কিন্তু এই সোজা চলে যাবে। এর ফলে কি দেখো এই জায়গাটা কিন্তু কি বলতো ছাড়া রয়ে যাবে, মানে এই জায়গাটা ওইখানে আর জল যাবে না, এখানটা আবদ্ধ হয়ে যাবে জায়গাটা। ঠিক আছে, এই যে দেখো এইটা সৃষ্টি হলো না, এটা অনেকটা ঘোড়ার খুরের মতো দেখতে হয়। ঘোড়ার খুরটা দেখবে তোমার গরুর যে ঘোড়ার যে খুর ওটা অনেকটা মতো দেখতে হয়, ওই জন্যই ওটাকে বলে অশ্বক্ষাকৃতি হ্রদ। অশ্ব ঘোড়ার খুর থেকে খুরের মতো দেখতে, তাই বলা হচ্ছে অশ্বক্ষাকৃতির হ্রদ। ঠিক আছে, আশা করছি তোমরা এটা বুঝতে পারলে। এবার দেখো আমি তার সংজ্ঞাগুলো এবার বলছি বাকিটা। নদীর বাঁক থেকে ঘোড়ার খুরের মতো দেখতে যে হ্রদের সৃষ্টি হয় তাকে অশ্বক্ষাকৃতির হ্রদ বলে। ঠিক আছে, দুটি নদীর বাঁকের মধ্যবর্তী স্থান ক্রমশ সংকীর্ণ হতে থাকে, এক সময় নদীর সোজা পথে বয়ে যায়। এখন বললাম ক্ষয় হতে হতে কি বলতো এটা মিশে যাবে, তখন এখানে নদীর সোজা পথে চলে যাবে। মূল নদী থেকে বিচ্ছিন্ন হয়ে পলি দ্বারা অবরুদ্ধ হয় এই হ্রদ। এই যে হ্রদের সৃষ্টি হলো এটাকে বলে অশ্বক্ষাকৃতির হ্রদ। ঠিক আছে, কোথায় সৃষ্টি হয় দেখো এখানে লেখা আছে, মুর্শিদাবাদের ভাগীরথী অববাহিকা অসংখ্য দেখা যায় এই অশ্বক্ষাকৃতির হ্রদ। নেক্সট দেখো, প্লাবন ভূমি বা স্বাভাবিক বাঁধ কি? ভেরি 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 ইম্পর্টেন্ট আর খুব ইজি। দেখো গ্রামের ছেলে যারা থাকো তারা অবশ্যই জানবে, নদী দিকে গেলে সবাই আশা করছি জানবে যে নদী যখন আসতে দেখবে নদী প্রবাহিত হচ্ছে, বন্যার সময় কি হয় জল কিন্তু ছাপিয়ে যায়, হয় না ছাপিয়ে যায়, পাড়ে ছাপিয়ে গেল, ধরো ছাপিয়ে গেল, এই যে জমিগুলো এই জমিগুলো কিন্তু আর সারের প্রয়োজন হবে না, এখানে ধরো পলিটা কিন্তু জমা হয়ে যায় এখানে। এর ফলে এই জায়গাগুলো দেখবে খুব উর্বর চাষবাস হয়। এখানে দেখবে গঙ্গা, আমাদের যে গঙ্গা যমুনা ওই প্লেনটা কিন্তু খুব উর্বর জমি, কারণ কি বলতো ওখানে বন্যা হয়, বন্যার সময় জল ঢুকে যায় ওখানটা, পলি জমা হয় এই সাইডগুলো, এর ফলে এগুলো খুব উর্বর হয়ে যায়। ঠিক আছে, দেখো এইটা দেখো লেখা আছে, মধ্য নিম্নগতিতে নদীর পাড় থেকে উপত্যকার শেষ সীমা পর্যন্ত বন্যার ফলে পলি জমা হয়ে যে উর্বর সমতল ভূমি গঠিত হয় তাকে বলে প্লাবন ভূমি। এখানে দেখো পলি বালি গঠিত এই ভূমিরূপটা এখানে যেন সৃষ্টি হয়েছে ভূমিটা, এটাকেই বলছে প্লাবন ভূমি। বুঝতে পারছো? বুঝতে পারলে তাহলে কোথায় হয় গঙ্গা নীল নদের অববাহিকা এগুলোতে। আর বাঁধ কি? স্বাভাবিক বাঁধ, এই যে দেখতে পাচ্ছ একটা, দেখতে পাচ্ছ বাঁধ, ঠিক আছে বাঁধ দেখতেই পাচ্ছ আশা করছি তোমরা। দাঁড়াও ছবিটা একটু পরিষ্কার করে নি। দেখো দেখো এইদিকে দেখো, এই যে বাঁধ দুদিকে দেখতে পাচ্ছ, এখানে নদী প্রবাহিত হচ্ছে, এই দুটো বাঁধ। তাহলে দেখো মধ্য নিম্নগতিতে নদীর দু তীরে বন্যার হাত থেকে রক্ষা পাওয়া করতে প্রাকৃতিক ভাবে, এগুলো কিন্তু করে নাই যে আমি করতে গিয়েছিলাম আমি করে দিয়ে এসেছি তা নয়, কিন্তু প্রাকৃতিক ভাবে হয়েছে গড়ে ওঠা উঁচু বাঁধকে কি বলে? স্বাভাবিক বাঁধ বলে। 2 থেকে 3 মিটার হাইট হয় এর উচ্চতা। তাহলে বুঝতে পারছি এই যে বাঁধ এটাকে বলে, স্বাভাবিক বাঁধ। আশা করছি বুঝতে পারছো। নেক্সট চলে এসো, দেখো খাড়ি বা এস্টুয়ারি সংজ্ঞাটা প্রথমে দেখে নাও। নিম্ন গতিতে কি হয়? বদ্বীপহীন, যেখানে বদ্বীপ গঠিত হয় না, ঠিক আছে, খুব চওড়া ফানেল আকৃতির নদীর মোহনাকে বলা হয় খাড়ি। এস্টুয়ারি বেশিরভাগটাই তোমার সৃষ্টি হয় যদি বলো তাহলে আরব সাগর হবে। ঠিক আছে, আরব সাগরের সৃষ্টি হয়, মানে তোমার ধরো ইন্ডিয়া ম্যাপ এই দিকটায় এস্টুয়ারিটা বেশি হয়, আর এইদিকে তুমি বদ্বীপ দেখতে পাবে, এই দিকটা এইদিকে বদ্বীপ পূর্ব দিকটা, ঠিক আছে, আর পশ্চিম দিকটা এই দিকে এস্টুয়ারি গঠিত হয়। নিম্ন গতিতে বদ্বীপহীন খুব খারাপ ফানেল আকৃতির নদীর মোহনাকে খাড়ি বলে। ঠিক আছে, দেখো বৈশিষ্ট্য দেখো তাহলে বুঝতে পারবে। খাড়ির মধ্যে কি হয়? জোয়ারের সময় লবণাক্ত জল নদীতে ঢোকে এবং ভাটার সময় বেরিয়ে যায়। দেখো তাহলে বুঝতে পারলে বৈশিষ্ট্যটা, যে খাড়ির মধ্য দিয়ে কি হয়? জোয়ারের সময় লবণাক্ত জল, এখানে দেখো পুরো অ্যারো দিয়ে আমি দেখিয়ে দিয়েছি দেখো ছবিটা, ঢোকে, আবার কি হয় ভাটার সময় এখানে বেরিয়ে যায়। ঠিক আছে, আর এক্সাম্পলটা মনে রাখবে, এখানে কিন্তু বদ্বীপ গঠিত হয় না, দেখো এখানে লেখা আছে বদ্বীপহীন,
ঠিক আছে। রাশিয়ার ওব নদীর খাড়ি বিশ্বের দীর্ঘতম খাড়ির এক্সাম্পল, রাশিয়ার ওবটা মনে রাখবে। ঠিক আছে, সুন্দরবনেও আছে, আছে মনে রাখতে পারো, সুন্দরবনে দুর্গা দুয়ানি খাড়িটা আছে, বাট এটা বেশিরভাগ তোমার আরব সাগরের দিকে সৃষ্টি হয়, পশ্চিম দিকটায়। ঠিক আছে, মনে রাখবে একটু। তারপর দেখো বদ্বীপে চলে এসো। দেখো বদ্বীপ বা ডেল্টা, দেখো এখানে দেখো সুন্দরবন অঞ্চলে বেশিরভাগ তুমি বদ্বীপ দেখতে পাবে, ডেল্টা দেখো এইভাবে যে সৃষ্টি হয় বাংলা বয়ের মতো। ঠিক আছে, বাংলা বয়ের মতো এরকম সৃষ্টি হয়, দেখো ব আকৃতির, ওই জন্য এর নাম হয়েছে বদ্বীপ। এই বদ্বীপ কি করে হলো, ডেল্টা নামটা কত কে এসেছিল, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে খ্রিস্টপূর্ব 5ম শতকে গ্রিক পণ্ডিত ছিল হেরোডোটাস নীল নদের মোহনায় ত্রিকোণাকার ভূমিকে ডেল্টা নাম দেন। ত্রিকোণাকার, ত্রিকোণাকার দেখো ত্রিভুজাকার ভূমি তাকে ডেল্টা নাম দিয়েছিল। কোথায় দেখতে পাবে, গঙ্গা ব্রহ্মপুত্র নদীতে দেখতে পাবে তোমরা। পূর্ব দিকটায় তোমরা এইদিকে বদ্বীপ দেখতে পাবে। ঠিক আছে, কেন গঠিত হয়, নদীর সংজ্ঞাটাও পড়ে নাও, বদ্বীপের সংজ্ঞাটা। নদী বাহিত পদার্থ মোহনায় সঞ্চিত হয়ে বাংলা অক্ষর ব বা গ্রিক অক্ষর ডেল্টা, দেখো ডেল্টা বয়ের মতো ডেল্টা, ডেল্টার মতো দেখতে যে নতুন ভূমি গঠিত করে তাকে বদ্বীপ বলে। এখানে যখন পলিগুলো যখন আসে তখন এখানে সঞ্চয় হয়ে যায় পলি বালি, এখানে নদীর গতি একদম থাকে না। ঠিক আছে, ওই জন্য এই জায়গাটা কি হয় বলতো, বাংলা বয়ের মতো যে ভূমির উপরে সৃষ্টি হয় সেটাকে বলছি আমরা বদ্বীপ। ঠিক আছে, আর এখানে স্রোত কম, নিম্ন গতিতে, একদম নিম্ন গতি সৃষ্টি, নদীর স্রোত খুবই কম থাকে এখানে। দেখো এবার আবার বদ্বীপে কিছু কিছু শ্রেণীবিভাগ আছে, দেখো আমি পুরো শ্রেণীবিভাগগুলো দিয়ে দিয়েছি। একটা ধনুক আকৃতি দেখতে হয়, দেখো ছবির সমেত তোমাদের দেখাচ্ছি। আর এটা তীক্ষ্ণা ছুরির মতো আর কি। ঠিক আছে, তীক্ষ্ণাগ্র দেখতে হয়। আর একটা হচ্ছে পাখির পায়ের মতো, দেখো দেখতে হয় পাখির পায়ের মতো। পাখির পায়ের মতো আকৃতিযুক্ত বদ্বীপ কোথায় দেখতে, মিসিসিপি, মিসিসিপি বা সিন্ধু নদীতে দেখতে পাবে। ধনুক আকৃতির আমাদের যে বদ্বীপগুলো সেগুলো হচ্ছে গঙ্গা ব্রহ্মপুত্র নীল নদী দেখতে হবে। মানে আমাদের গঙ্গা ব্রহ্মপুত্র নদীতে তোমরা ধনুক আকৃতি দেখতে পাবে, এই ধরনের বদ্বীপ দেখতে পাবে, এরকম এরকম ধনুক আকৃতি। আর তীক্ষ্ণাগ্র বদ্বীপটা কোথায় পাবে, সুবর্ণরেখা ইটালির টাইবার নদীতে দেখতে পাবে। দেখো করাতে দাঁতের তীক্ষ্ণ অগ্রভাগের মতো দেখতে হয় এটা, করাত গুলো দেখেছো তো, গাছ কাটে করাত, সেরকম দেখো দেখতে হয়, দেখো এরকম, দেখছো কেমন, এই ধরনের যে দেখতে হয়, এটা তীক্ষ্ণাগ্র বদ্বীপ বলা হয় এটাকে। কোথায় দেখতে পাওয়া যায় মনে রাখবে, তার সঙ্গে এইভাবে একটু একটু সংজ্ঞাগুলো মনে রাখবে। দেখো আমি তোমাদের বোঝানো কাজ করছি এখানে, তোমরা যখন পড়বে তখন তোমাদের আরো ভালো মুখস্থ হবে আর কি বই থেকে। এখানে দেখে নাও ক্লাসটা, নিজে পড়ো, কোনো অসুবিধা হলে আমাকে বলবে। বাট আমি সমস্ত যে পড়াচ্ছি এটা নয়, আমি বিষয়টা তোমাকে বলছি। এখানে এখানে দেখো সংজ্ঞাগুলো তোমাদেরকে পড়তে হবে, কারণ পরীক্ষার সংজ্ঞাগুলোও পড়তে পারে, তাই তোমাদেরকে বই পড়তে হবে। আমি বোঝানো কাজটা আমি তোমাদেরকে করে দেবো। ঠিক আছে, দেখো বদ্বীপ গঠনে কিছু কিছু শর্ত আছে, সব জায়গায় বদ্বীপ গঠিত হয় না। দেখো পলির পরিমাণটা থাকতে হবে, পলি যদি না বয়ে আনতে পারে নদী, তাহলে কি করে বদ্বীপ গঠিত হবে, তাহলে পলি থাকতে হবে। দেখো মোহনায় বিপুল পরিমাণ পলি বালি কাদা যোগান থাকবে, তবে তো সঞ্চয় কার্য হবে, তবে তো বদ্বীপ গঠিত হবে। দীর্ঘ প্রবাহ হতে হবে, নদীটা তো অনেক দূর থেকে আসছে তবে তো হবে, এইখান থেকে গেলে এইখানেই পড়ে গেল, তাহলে কি আর পলি বালি আনবে। ঠিক আছে, মৃদু স্রোতে নদীর সঙ্গে মিশতে হবে, মৃদু স্রোত, খুব যদি স্রোত থাকে তাহলে কিন্তু বদ্বীপ গঠিত হবে না। এদিকে কিন্তু নদীর স্রোতগুলো কি বলতো একদম কমে যায়, যেন হয়। কিন্তু তুমি যদি পশ্চিম দিকে যাও, এখানে স্রোতটা অনেক বেশি থাকে, এখানে কিন্তু বদ্বীপ গঠিত হয়, এখানে এস্টুয়ারি গঠিত হয়। ঠিক আছে, এছাড়াও দেখো বদ্বীপ গঠনে আরো অনেক কাজ শর্ত আছে, যেমন তোমার নদীর স্রোতের উপর ডিপেন্ড করে, বদ্বীপ নদীর স্রোতের উপর নির্ভর করে। তারপর তোমার শান্ত সমুদ্র হতে হবে, অগভীর সমুদ্র, বেশি গভীর হলে হবে না, গভীরতা কম হতে হবে, এইগুলো ডিপেন্ড করে। ঠিক আছে, এরপর দেখো কমপ্লিট পিকচার, দি কমপ্লিট পিকচার আমি লাগিয়ে দিয়েছি এখানে। কি কি বিষয় আজকে আমরা পড়লাম তাহলে দেখে নাও এখানে। দেখো এইভাবে যখন আসছে ভূমিরূপটা, নদী পলিগুলো হালকা দেখো সঞ্চিত হয়ে, দেখো এখানে পাখার মতো যে ভূমিরূপটা সৃষ্টি হচ্ছে, এখানে নুড়ি পলি বালি সঞ্চিত, এটাকে বলে পলল শঙ্কু। ঠিক আছে, হাত পাখার মতো দেখতে হলে সেটাকে বলে ফ্যান। ঠিক আছে, দেখো এইখানটা দেখো এটাকে বলছে কি, খাড়া ঢালু পাড়, এই জায়গাটা, এই জায়গাটা নদীর যে পাড়, দেখো এখানে বাঁধ, এটাকে বলে স্বাভাবিক বাঁধ। আর এখানে যে ভূমিগুলো থাকে, এখানে নদীর জল চলে আসছে, এখানে যে ভূমি সৃষ্টি হচ্ছে এটাকে বলে প্লাবন ভূমি। ঠিক আছে,
আর এটা তোমরা জানো বদ্বীপ, এখনই বললাম। ওটা লেখা আছে প্লাবনভূমি স্বাভাবিক বাঁধ। এইখানে দেখো অশ্বক্ষুরাকৃতির হ্রদ দেখো সৃষ্টি হয়ে গেছে। নদীটা এইভাবে হয়তো যেত এক সময়, এইভাবে যেত, ক্ষয় হতে হতে এইখানটা এখানে মিশে গেছে, আর এইখানটা আলাদা হয়ে গেছে। ঠিক আছে, নদী এখন এইদিকে হয়ে চলে যাচ্ছে, এইখানটা যাচ্ছে না। তাহলে এইখানটা যে হ্রদের সৃষ্টি হলো, ঘোড়ার খুরের মতো দেখতে আর কি, এটাকে বলছে অশ্বক্ষুরাকৃতির হ্রদ। আর দেখো এইখানটা দেখো কি, এইখানে দেখো ক্ষয়, নদীর স্রোত বেশি, এইখানে দেখো ক্ষয় করছে, এইখানটা খাড়া, কিন্তু এই জায়গাটা দেখো নদী এখানে সঞ্চয় করছে, এইখানটা ঢালু। ঠিক আছে, আর মিয়ান্ডার তোমরা জানো নদী এঁকে বেঁকে প্রবাহিত হচ্ছে, এটাকে কি বলে? মিয়ান্ডার বলে। এই ছিল আজকে আমাদের ক্লাস। তোমাদের ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তবুও জানিও, আর যদি খারাপ লেগে থাকে তবুও জানিও। তাহলে আমিও শিখতে পারবো যে আমার পড়ানো হচ্ছে না, আরো বেটারভাবে পড়াতে হবে, এই বিষয়গুলো ভুল হচ্ছে, কোন কোন বিষয়গুলো ভুল হচ্ছে। তোমাদের যদি মনে হয় এই বিষয়গুলো আরো এক্সপ্লেনেশন দরকার ছিল, দাদা তুমি করাওনি, তাহলে বলবে, আমি আরো এক্সপ্লেনেশন দেবো পরে ভিডিও থেকে। দেখা হবে নেক্সট ক্লাসে। সবাই ভালো করে পড়াশোনা করো।